প্রাক্তন স্ত্রী থেকে প্রতিশোধ নিতে তার ছোট বোনকে জোর করে বিয়ে করে এনে ড্রয়িং রুমে ছুঁড়ে মারল রৌদ্র চৌধুরী। তার চোখ মুখ ঝুলে নিষ্ঠুরতা স্পষ্ট, যেন সে এই মুহূর্তে অরোরাকে খুন করে দিতে পারলে সে একটু শান্তি পেত। তার চুলগুলো উস্কো খুস্কো, মুখ গম্ভীর, দৃষ্টি নিবদ্ধ ফ্লোরে পড়ে কাতরাতে থাকা অরোরার দিকে। অন্যদিকে অরোরাকে ছুঁড়ে মারার ফলে অরোরার সিটকে ফ্লোরে লুটিয়ে পড়ে ব্যথায় চিৎকার দিয়ে উঠল। যন্ত্রণায় তার চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়ছে, তার মাথা বন বন করছে, ভয়ে শরীর কেঁপে উঠছে, নিজেকে পাগল পাগল লাগছে। বাড়ির কর্তারা তখন ড্রয়িং রুমে উপস্থিত। তারা তাদের মতো বিজনেস নিয়ে আলাপ করছিল, আর বাড়ির গিন্নিরা রান্নাঘরে রাতের খাবার বানাতে ব্যস্ত। হঠাৎ কোনো মেয়েলি চিৎকার শুনে সবাই অবাক হয়ে তাকালো। শব্দের উৎস অনুসরণ করে রান্নাঘর থেকে ছুটে আসলেন রৌদ্রর মা ঈশানী চৌধুরী আর চাচি মোহনা চৌধুরী। সবার চোখে তখন কৌতূহল। এরই মধ্যে ঈশানী চৌধুরী অস্ফুটরে বললেন, অরোরা। মোহনা চৌধুরী অবাক হয়ে ঈশানী চৌধুরীর কাঁধে হাত রাখলেন। এই মুহূর্তে সবার দৃষ্টি নিবদ্ধ বধূ সাজে ফ্লোরে পড়ে থাকা অরোরার দিকে। অরোরাকে দেখে তারা সবাই হতভম্ব। সবার চোখ কটর থেকে বেরিয়ে আসার উপক্রম। তার উপর বধূ সাজে অরোরাকে দেখে সবার কপাল কুঁচকে গেল। তারা কতক্ষণ রৌদ্রর দিকে তাকাচ্ছে, তো কতক্ষণ অরোরার দিকে তাকাচ্ছে। অরোরা তখন ফুপিয়ে কাঁদছে ব্যথায়, ভয়ে, আতঙ্কে তার শরীর কাঁপছে। রৌদ্রর অবস্থা দেখেও তাদের প্রশ্ন করার সাহস হচ্ছে না, আবার মনের কৌতূহলও দমিয়ে রাখতে পারছে না। আমিন চৌধুরী সোফা ছেড়ে চশমা ঠিক করতে করতে উঠে দাঁড়ালেন গম্ভীর মুখে। মনে তার হাজারো প্রশ্ন থাকলেও মুখে কিছুই বললেন না, যে পরিস্থিতি বুঝবার চেষ্টা করছেন। অন্যদিকে রৌদ্র শান্ত, অথচ তার দৃষ্টি তীক্ষ্ণ, ঠোঁটে ঝুলছে তার বাঁকা হাসি, যা দেখে অরোরার শরীর শিউরে উঠল। চারদিকে থাকা লোকজনের দৃষ্টি দেখে তার ভয়ে মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। সবাই তো তার অচেনা নয়, তাহলে সবার দৃষ্টি দেখে তার শরীর কেন কাটা দিচ্ছে। ঈশান চৌধুরীর চোখে নোনা জলে ভরে উঠল। ছেলের দিকে তিনি এগিয়ে গেলেন আর বলতে লাগলেন, বাবা এসব কি? এই মেয়ে এখানে কেন? বলো না বাপ, আমরা যা ভাবছি তা সত্যি নয় তো? সবাই তখন প্রশ্নান্তক দৃষ্টিতে রৌদ্রর দিকে তাকিয়ে আছে। রৌদ্র নিজের মায়ের কথা শুনে প্রথমে নিজের দৃষ্টি চারদিকে বোলালো। নিজের বাবা, চাচা, চাচি, নিজের মায়ের চিন্তিত মুখ দেখে ঘর কাঁপিয়ে হাসতে লাগলো। সবাই তার এমন হাসি দেখে চুপসে গেল। ততক্ষণে ওপর থেকে রোজা, রুহি, শোভা তিন্নিও তখন ড্রয়িং রুমে হাজির। রৌদ্র কোনো কিছুর তোয়াক্কা না করে অরোরার দিকে হেলে তুলে এগিয়ে গেল, সোজা অরোরার সামনে গিয়ে দাঁড়ালো। অরোরা তখন মাথা নিচু করে আছে। রৌদ্র চোখ মুখ কঠিন করে হাঁটু মুড়ে ফ্লোরে বসলো। সবাই রৌদ্রর অবস্থা দেখে একে অপরের মুখ চাওয়াচাই করছে, ভবিষ্যতের কথা চিন্তা করে। এমনকি রৌদ্রর হাবভাব দেখে সবার শরীর ঠান্ডা হয়ে আসছে। অরোরার রৌদ্রর পরিস্থিতি আভাস পেয়ে চোখ তুলে তাকাতেই তার দৃষ্টি কেঁপে উঠল। ভয়, অপমান আর অসহায়ত্ব একসাথে কাঁদতে কাঁদতে ইতোমধ্যে তার চোখ মুখ লাল হয়ে গেছে। রৌদ্র আচমকা অরোরার গলা চেপে ধরে চেঁচিয়ে বলতে লাগলো, সবার মনে অনেক প্রশ্ন, তাই না? যে একে কেন এখানে আনা হয়েছে? বিয়ে করেছি আমি, শুনতে পেয়েছো? আমার জীবন নষ্ট করে দেওয়া কাল নাগিনীর বোনকে বিয়ে করেছি।
অনেক শখ করে আমাকে জোর করে বিয়ে দিয়েছিলে, তাই না? এবার আমি শখ করে নতুন করে বিয়ে করলাম। তোমরা খুশি না? তোমাদের বাড়ির ছেলে বিয়ে করেছে, তোমাদের তো উল্লাস করা উচিত, তাই না? কথাগুলো দাঁতে দাঁত পিষে বলল রৌদ্র। তার বলা প্রত্যেকটা কথাই যেন চৌধুরী বাড়ির বাতাস ভারী হয়ে উঠল। পুরো ড্রয়িং রুম জুড়ে পিন পিন নীরবতা। সবার কিছু না কিছু বলতে ইচ্ছে করলো, কিন্তু রৌদ্রকে রাগাতে চায় না বলে সবাই নিশ্চুপ। রৌদ্র রেগে গেলে তাকে সামলানো মুশকিল, তাই তো সবাই চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছে। কিন্তু অরোরার জন্য তাদের মন কোনো রকম মায়া হলো না। তাই তো তাকে কষ্ট পেতে দেখেও কেউ এগোচ্ছে না। তার উপর ঈশানী চৌধুরী অরোরার বড় বোনকেও কখনো পুত্রবধূ হিসাবে মেনে নিতে পারেননি। একমাত্র আমিন চৌধুরী, যার এসব মোটেও পছন্দ হচ্ছে না। অন্যদিকে অরোরা ব্যথায় কাতরাচ্ছে। রৌদ্র এতটাই জোরে অরোরার গাল চেপে ধরে রেখেছে যে অরোরার মনে হচ্ছে তার গালের মাংস এপাশে বেদ হয়ে ওপাশে বেরিয়ে যাবে। নিজেকে সালানোর আপ্রাণ চেষ্টা করছে সে, সাথে ফুপিয়ে কাঁদছেও। কিন্তু রৌদ্রর এইসবে কিছুই যায় আসে না, কারণ সে নিজের সুখ অরোরাকে কষ্ট দেওয়ার মধ্যেই খুঁজে নিয়েছে। অরোরার কষ্ট তার মনে পৈশাচিক আনন্দ দেয়, কারণ অরোরার একটাই ভুলও রিয়ার ছোট আদরের বোন। ওকে কষ্ট দিলে রিয়া কষ্ট পাবে। ইসহাক চৌধুরী এবার মুখ খুললেন এবং গম্ভীর মুখে বললেন, দাদু ভাই, বিয়ে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তুমি একে কেন বিয়ে করেছো? মেয়ের কি অভাব পড়েছিল? তোমার বিয়ে করা ছিল আমাদের একবার বলতে, আমরা তো তোমার ভালোই চাই। ইসহাক চৌধুরী সম্পূর্ণ কথা শেষ করতে পারলেন না। রৌদ্র অরোরাকে ধাক্কা মেরে ছেড়ে দিল, তারপর হাত ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো আর রাগী স্বরে বলল, ব্যাস, আর কোনো কথা শুনতে চাই না। আমার ভালো অনেক ভেবেছো, এতটাই ভেবেছো যে আমার জীবনটা এখন জাহান্নামে পরিণত হয়েছে। আর কারো আমার ভালো চাইতে হবে না। আমি ছোট বাচ্চা নই যে আমার ভালো আমি বুঝবো না। রৌদ্রর রাগে মাথা ফেটে যাওয়ার উপক্রম। রাগ কমানোর জন্য নিজের দুহাত দ্বারা নিজের মাথার চুল টানতে লাগলো। ঠোঁট কামড়ে ধরে চোখ বুজে রইল। তার মাথায় সকালের দৃশ্যগুলো বারবার ভেসে উঠছে। তাকে ধোঁকা দিয়ে অন্য কারোর সাথে রৌদ্র আর ভাবতে পারল না। বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমে চলে গেল। ঈশানী চৌধুরী এবার দ্রুত হেঁটে অরোরার সামনে গিয়ে দাঁড়ালো। রোজা, রুহি, শোভা একবার অরোরার দিকে তাকিয়ে রৌদ্রকে দেখার জন্য উপরে চলে গেল। আমিন চৌধুরী মাথায় হাত গুজে সোফায় বসে আছেন চিন্তিত হয়ে, আর তাকে সান্ত্বনা দিচ্ছেন আইমান চৌধুরী। ইসহাক চৌধুরী নির্বাক হয়ে দাঁড়িয়ে আছেন। ঠাস আচমকা চোরের আওয়াজ পেয়ে সবাই চকিত দৃষ্টি তাকালো। ঈশান চৌধুরী অরোরার গালে এলো পাথারি থাপ্পড় দিচ্ছেন আর চিৎকার দিয়ে বলছেন, আমার ছেলের জীবনটা নষ্ট করার জন্য আবার কেন এসেছিস? এক বোন তো আমার ছেলের জীবনটা শেষ করে দিয়েছিস, আবার তোর কেন ওই জীবনে আসতে হলো? কি পেয়েছিস তোরা? ঈশানী চৌধুরী যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন। ইসহাক চৌধুরী গম্ভীর মুখে ঈশানী চৌধুরীকে থামতে বললেন এবং এগিয়ে গেলেন। মোহনা চৌধুরী ছুটে আসলেন। অরোরা এত ধকল আর নিতে পারছে না। চিৎকার করে কান্না করার শক্তিও যেন ফুরিয়ে গেছে। শুধু নীরবে চোখের পানি ফেলছে। ঈশানী চৌধুরী বলা
একটা কথাও তার কানে যাচ্ছে না। অরোরা থরথর করে কাঁপছে, চোখ দুটো বুজে আসছে, শরীরের শক্তি আর নেই এইসব আটকানোর। অবশেষে মোহনা চৌধুরী এসে থামালেন। মোহনা চৌধুরী ঈশানী চৌধুরীকে সারিয়ে নিলেন। ভাবি পাগল হয়ে গেছেন, এসব কি করছেন? তার উত্তরে ঈশানী চৌধুরী হু হু করে কেঁদে উঠলেন আর বলতে লাগলেন, এই মেয়েকে বের করে দাও তোমরা, এই যেন এই বাড়িতে কোনোভাবেই না থাকে। আমি তাহলে এই বাড়িতে আগুন জ্বালিয়ে দেব বলে রাখলাম। তিন্নি ছলছল নয়নে অরোরার দিকে তাকিয়ে আছে। অরোরার উপস্থিতি তার হৃদয়কে বিষিয়ে তুলছে। ভালোবাসে সে রৌদ্রকে, কিন্তু বারবার ভাগ্যে তার সাথে প্রতারণা করে। এবার অন্তত সে একটা সুযোগ পেয়েছিল রৌদ্রকে নিজের করে পাওয়ার, কিন্তু সেটাও তিন্নির হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। অরোরা মেইন রাস্তায় দিয়ে এক প্রকার দৌড়াচ্ছে। চৌধুরী বাড়ি আঙ্গিনা পেরোবার চেষ্টা করছে সে। এই মুহূর্তে সে নিজের মধ্যে নেই। রাস্তা দিয়ে শো শো করে গাড়ি যাচ্ছে, যার আওয়াজ কিংবা হর্নও কিছুই তার কানে যাচ্ছে না। রৌদ্র অনেকক্ষণ যাবৎ ওয়াশরুমে বসে আজ নিজের মাথায় অনবরত পানি ঢালছে মাথা ঠান্ডা করার জন্য, যার ফলে কোনো কিছুই তার কর্ণস্বর হয়নি। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে অরোরাকে না পেয়ে তার মাথা বিগড়ে গেল। হুঙ্কার দিয়ে বলল, অরোরা কোথায়? ড্রয়িং রুমে তখন আমিন চৌধুরী আর আরমান চৌধুরী ছিলেন। রৌদ্র হুঙ্কারে আমিন চৌধুরী ঠান্ডা কণ্ঠে বললেন, চলে গেছে ও। আমিন চৌধুরী কথা শুনে রৌদ্র মাথায় যেন বাজ পড়ল। রাগে তার ঠোঁট দুটো তীর তীর করে কাঁপতে লাগলো, ফর্সা গাল দুটো লাল হয়ে উঠছে। রৌদ্র হাত মুঠো মুষ্টি করে নিজের বাবার আর চাচার দিকে তাকালো। এই মুহূর্তে তার ইচ্ছে করছে সব কিছু ভেঙে চুরমার করে দিতে। কানে শুধু একটাই কথা বারবার বাজছে, অরোরা চলে গেছে। আমিন চৌধুরীর ছেলের এই অবস্থা দেখে ঘাবড়ে গেলেন। আইমান চৌধুরীর বুকের ভেতরও অজানা ভয় দানা বাঁধছে। রৌদ্রকে এখন চৌধুরী বাড়ির প্রতিটা সদস্যই ভয় পায়। তারও অনেক কারণ রয়েছে। হঠাৎ রৌদ্র চেঁচিয়ে উঠল, ওহ শিট, তোমরা কি করেছো এটা? ও যদি আমার হাতছাড়া হয়ে যায় তাহলে পুরো চৌধুরী বাড়ি আগুন জ্বলবে। মাথায় রেখো। তার কথাগুলো ড্রয়িং রুম জুড়ে প্রতিধ্বনিত হতে লাগলো। প্রতিটা শব্দ যেন এ বাড়ির জন্য এক একটা সতর্ক বার্তা। আইমান চৌধুরী কিছু বলতে যাবেন, তার আগে রৌদ্র প্রায় ধরেই নিজের রুমে গিয়ে গাড়ির চাবি তুলে নিল। টেনশনে তার শরীর ঘেমে উঠছে, মাথা টকবক করছে। আমিন চৌধুরী চোখ মুখ কুঁচকে বিড়বিড় করে বলতে লাগলো, স্যাহ, আগে জানতাম না মানুষ বিয়ে করে আধ পাগল হয়, কিন্তু কে জানতো যে আমার ভোলাবালা ছেলেটা এমন পুরো পাগল হবে। তার উপর নিজের মাকেও পাগল বানিয়েছে। এখন এদের সামলাতে সামলাতে আমাদেরই এই মায়ার দুনিয়া ছাড়তে হবে। হ্যাঁ আল্লাহ, আমাকে তুলে নাও। আগে এমন হবে জানলে জীবনেও ও জোর করে বিয়ে করাতাম না। তাকে বিয়ে করতে দেখে আইমান চৌধুরী তার কাঁধে হাত রাখলো। কাঁধে হাত রাখার ফলে আমিন চৌধুরী চমকে উঠল। ভাই, কি এত ভাবছো? আমিন চৌধুরী তার জবাবে দাঁত কিরমির করে বলল, দিনে দুপুরে কি ভয় দেখিয়ে মেরে ফেলতে চাস? অন্যদিকে অরোরা রাস্তার পাশে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরেই একটা অটো রিকশা থামানোর চেষ্টা করছে, কিন্তু অদ্ভুতভাবে ভাগ্য আজ তার সহায় হচ্ছে না। একটার পর একটা রিকশা চলে যাচ্ছে, সবগুলোই ভর্তি। হাঁসফাঁস করতে লাগলো অরোরা। ফোনটাও তার কাছে নেই,
পরিবারের কারোর সাথে যোগাযোগ করবে কিভাবে। শরীর আর দাঁড়িয়ে থাকার সায় দিচ্ছে না, ক্লান্তিতে চোখ বুজে আসছে। তার ওপর মনের ভেতর চাপা ভয় তো আছেই। ওই বাড়ির থেকে ফাঁক বুঝে আমিন চৌধুরীর সাহায্যে বেরিয়ে আসতে পারলেও রৌদ্র চৌধুরী কি তাকে এত সহজে ছেড়ে দেবে? প্রশ্নটা মাথায় থেকেই যায়। পানির তৃষ্ণায় গলা শুকিয়ে আসছে। আশেপাশের মানুষজন কোনো চোখে আরোরার দিকে বারবার তাকাচ্ছে। বধূবেশে এভাবে রাস্তার ধারে দাঁড়িয়ে হাঁসফাঁস করতে দেখে সবার মনেই কৌতূহল জেগেছে। যদিও কেউ সামনে এগিয়ে এসে কিছু জিজ্ঞেস করছে না, দূর থেকে পর্যবেক্ষণ করে যাচ্ছে। এই দৃষ্টিগুলো অরোরাকে ভীষণ অস্বস্তিতে ফেলেছে। চৌধুরী বাড়ি থেকে সে ইতিমধ্যে অনেকটা পথ চলে এসেছে। বারবার চারপাশে তাকাচ্ছে, কেউ আসছে কি না, আবার রিক্সা থামানোর চেষ্টা করছে। ঠিক তখনই একটা খালি রিক্সা আসতে দেখে অরোরার মুখে মৃদু হাসি ফুটে উঠল। সে এক হাত উঁচু করে ইশারা দিল, গলার স্বর একটু উঁচু করে বলল, মামা যাব, আমাকে নিয়ে যান। রিক্সাওয়ালা গাড়ি ঘোরাতেই হঠাৎ একটা মাইক্রোবাস সোজা অরোরার সামনে এসে থামে গেল। গাড়িটা দেখেই অরোরার শরীর থরথর করে কাঁপতে লাগলো। গাড়ির ভেতরে আর কেউ নয়, রৌদ্র। রৌদ্র অরোরার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিল। সেই হাসি দেখেই অরোরার গাল শুকিয়ে গেল। সে আর এক মুহূর্ত দাঁড়ালো না, এক হাতে শাড়ি সামলে দৌড়াতে লাগলো। হঠাৎ এই কাজে রৌদ্র ভ্যাবাচেকা খেয়ে গেল। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে অরোরার পিছনে ছুটল। দিক বেদিক ছুটছে অরোরা। এই মুহূর্তে তার মনে হচ্ছে গাড়ি নিচে চাপা পড়ে মরে গেলেও হয়তো শান্তি পেত। সকাল থেকেই তার পুরো জীবন ওলট পালট করে দিচ্ছে রৌদ্র চৌধুরী। জোর করে বিয়ে করা এই লোকটার সাথে এমন জীবন তার কাম্য ছিল না। ভাবতেই বুক ফেটে কান্না আসছে। পিছন থেকে রৌদ্র চেঁচিয়ে উঠছে, এই দাঁড়া, একবার ধরতে পারলে পিঠের ছাল তুলে নেব, বেয়াদব। হঠাৎ হোঁচট খেয়ে অরোরা রাস্তায় লুটিয়ে পড়ল। ব্যথায় মুখ থেকে একটা অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো। ততক্ষণে রৌদ্র তার সামনে এসে দাঁড়িয়েছে। দৌড়ানোর ফলে সে হাঁপাচ্ছে। অরোরাকে ব্যথায় কাতরাতে দেখে তার মাথার ভেতর যেন আগুন জ্বলে উঠল। তার উপর আগের রাগ তো আছেই, তার অগোচরে মেয়েটা পালিয়ে যাচ্ছিল। হঠাৎ রৌদ্র তাকে টেনে তুলেই একটা থাপ্পড় মারল। থাপ্পড়ের জোরে অরোরা সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ঢলে পড়ল। রৌদ্র তাড়াতাড়ি তাকে ধরে ফেলল। ঠোঁট ভিজিয়ে মুখ গম্ভীর করে বলল, আরে বাহ, এক থাপ্পড়েই জ্ঞান হারিয়ে ফেলেছে বেয়াদবটা। আমার তো এখনো শাস্তি দেওয়া হয়নি। সে অরোরার গালে চাপড়াতে লাগলো, কিন্তু অরোরা তখন কোনো কিছুই বোঝবার অবস্থান নেই। উপায় না দেখে রৌদ্র শেষমেশ অরোরাকে পাজা কোলে তুলে নিল। তারপর গাড়ির দিকে দ্রুত হাঁটতে লাগলো। এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে। পাখিরা যে দল বেঁধে নিজেদের নীড়ে ফিরে যাচ্ছে। ব্যবসা গরমে রৌদ্রর শরীর ঘেমে উঠেছে। সাদা শার্ট ভিজে শরীর অনেক জায়গায় দৃশ্যমান। শিকদার বাড়ি অরোরার খোঁজ পেলে ও তো কখনো এত দেরি করে না। স্ত্রীর কথা শুনে তাজউদ্দিন শিকদার চোখ তুলে তাকালেন। তামান্না শিকদারের চোখ মুখ শুকনো, দেখে বোঝা যাচ্ছে মনে মনে তিনি বেশ ঘাবড়ে আছেন। তাজউদ্দিন শিকদার উত্তর দিলেন না। স্ত্রীর দিক থেকে মুখ সরিয়ে সোজা হেঁটে সোফায় গিয়ে ক্লান্তি শরীর বসে চোখ বুজে রইলেন। তামান্না শিকদার স্বামীর নীরবতা দেখে চুপ করে রইলেন। রাগ লাগছে তার ভীষণ। মেয়েকে নিয়ে এমনিতেই দুশ্চিন্তার শেষ নেই, তার উপর বড় মেয়ে যা কাণ্ড ঘটিয়েছে। তারপর
থেকে তাদের এমনিতেই মুখ লুকিয়ে চলতে হচ্ছে। ছোট মেয়েকে নিয়েও টের ভয়, যদিও অরোরার উপর তাদের বিশ্বাস আছে, কিন্তু যদিও কোনো বিপদে পড়ে। এইসব ভাবতে গিয়ে তার নিজেকে পাগল পাগল লাগছে। তামান্না শিকদার এবার কিছুটা রেগে স্বামীর উদ্দেশ্যে বলল, তুমি কিছু বলবে? তুমি এভাবে চুপ করে কিভাবে থাকতে পারো? রাত হয়ে গেছে, অরোরার কোনো খোঁজ নেই। ওর ফোন বন্ধ, ওর কোনো ফ্রেন্ডের থেকেও ওর খোঁজ পাওয়া যায়নি। আমার খুব টেনশন হচ্ছে, কিছু তো একটা করো। তাজউদ্দিন শিকদার চোখ খুলে তাকালেন স্ত্রীর পানে, মনে মনে দীর্ঘশ্বাস ফেললেন। তারপর বললেন, আমি চেষ্টা করিনি বলছো? অফিসে কত জরুরি কাজ ফেলে চলে এসেছি, পুলিশকে ইনফর্মও করেছি, আমাদের লোকদের বলেছি খুঁজতে। একটু ধৈর্য ধরো, পেয়ে যাব খুব তাড়াতাড়ি। আমাদের মেয়ের কিছু হবে না। তামান্না শিকদার একটু শান্ত হলেন, তবে নিশ্চিন্ত হতে পারলেন না। তার দু চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। রাত এখন প্রায় 8টা। অন্ধকার আচ্ছন্ন একটা রুমে গম্ভীর নিদ্রায় তলিয়ে আছে অরোরা। চুলগুলো এলোমেলো হয়ে ছিটিয়ে আছে, ঠোঁট দুটো শুকনো, চোখের পাতা মাঝখানে কেঁপে কেঁপে উঠছে। পুরো রুম নিঃশব্দ। বেলকনি থেকে আসা সিগারেটের গন্ধে রুমের পরিবেশ সেটে যা অরোরার নাকে বাড়ি খাচ্ছে। অরোরার বিরক্তিতে ঘুম ভাঙল। সে অতি কষ্টে নিজের আঁখি পল্লব দুটো আস্তে আস্তে খুলল। শরীর কেমন ম্যাচ ম্যাচ করছে। অরোরা চোখ মেলে নিজেকে অন্ধকারে আবিষ্কার করে আঁতকে উঠল। পুরো শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। শরীরের সমস্ত ব্যথা ক্লান্তি এক নিমেষে ভুলে গেল নিজের অবস্থান, এমনকি ঘটে যাওয়ার সব কিছু। চোখের সামনে ভেসে উঠল, কারোর কোনো নামগন্ধ নেই আশেপাশে। ভয়ে তার নিঃশ্বাস ক্রমেই ভারী হয়ে আসছে। অজানা ভয়ে চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। মুখ থেকে অতি কষ্টে কারো উপস্থিতি জানতে চিৎকার দিয়ে ভাঙা গলায় বলতে লাগলো, কে কে আছেন? প্লিজ আমাকে এইখান থেকে যেতে দিন প্লিজ। আমার ভয় করছে ভীষণ। বাবা মা কথাগুলো বলতে গিয়ে তার কণ্ঠ রোধ হয়ে আসছিল। তার কণ্ঠে মিশে আছে ভয়, অসহায়ত্ব, কিন্তু কারোর কোনো জবাব মিলল না। অরোরা হতাশ হলো ভীষণ। কান্না দলা পাকিয়ে আসছে ভেতর থেকে, বুক জ্বলে নিদারুণ ব্যথায়। অরোরার বুঝতে পারছে না তার কি করা উচিত। রৌদ্র চৌধুরী তাকে কোথায় রেখেছে, তার সাথে করতে কি চাইছে, তার বোনের শাস্তি তাকে কেন দিবে? সে তো তার সাথে কিছু করেনি। তাহলে অরোরা ভাবতে পারল না। মাথা যন্ত্রণায় ফেটে যাবার উপক্রম। পানির তৃষ্ণায় গলা শুকিয়ে আসছে। মনে হচ্ছে একটু পানি না পেলে মরেই যাবে। সেই সকালে খেয়ে বাড়ি থেকে বেরিয়েছে, এখন পর্যন্ত তার পেটে কিছুই পড়েনি। নিজের বাবা মায়ের কথা এই মুহূর্তে খুব মনে পড়ছে। তারা নিশ্চয়ই তাকে খুঁজছে, চিন্তা করছে তাকে নিয়ে। অরোরা অতি কষ্টে উঠে দাঁড়ালো, দিশেহারা হয়ে খুঁজতে লাগলো আলো জানালোর কোনো কিছু। সাবধানে পা ফেলছে সে। এক সময় কোনো কিছুর সাথে তার পা বেজে হোঁচট পড়ে গেল। ব্যথায় যন্ত্রণায় চিৎকার দিয়ে উঠল। রৌদ্র তখন বেলকনির চেয়ারে বসে চোখ বুজে সিগারেট ফুঁকছিল। নিজের ভাবনায় এতটাই মশগুল ছিল যে এতক্ষণ অরোরার কথা প্রায় মাথা থেকে বেরিয়েই গেছিল। অরোরা চিৎকারে আর কিছু একটা পড়ার আওয়াজে সে হকচকিয়ে নিজের ভাবনা থেকে বেরোলো। অজানা ভয়ে বুকটা কেঁপে উঠল। দ্রুত রুমের দিকে ছুটল। রুমের আরও জানলাতেই তার দৃষ্টি পড়ল ফ্লোরে পড়ে চোখ মুখ খিসে কাতরাতে থাকা অরোরার দিকে। রৌদ্র ভ্রু কুঁচকে গেল। সে বুকে হাত গুজে টান টান হয়ে দাঁড়ালো। তারপর ব্যঙ্গস্বরে বলল, বাচ্চা নাকি যেখানে সেখানে লুটিয়ে পড়ো,
প্রতিবন্ধীর মতো। এত তাড়াতাড়ি কি এই অবস্থা হলে চলে? এখন তো অনেক কিছু বাকি। নিজেকে স্ট্রং বানাও, না হলে টিকবে কিভাবে? রৌদ্র কথাগুলো শুনে অরোরার গা পিত্তি জ্বলে উঠল। ব্যথা ভুলে উঠে বসলো। তারপর দাঁত কিরমির করে রৌদ্রর দিকে আঙুল তাক করে চিৎকার দিয়ে বলল, একদম চুপ! সকাল থেকে অনেক বলেছেন আর করেছেন। পাগলের মতো সকাল থেকে কি বিলাপ করে যাচ্ছেন? আপনার উচিত মেন্টাল হসপিটালে ভর্তি হওয়া। আমাকে বাড়ি যেতে দিন, ভালো হবে না বলে দিলাম। আমি কিন্তু আপনাকে ছাড়ব না। একবার বের হই আমি দেখে নেব। তার প্রতিটা কথাই ছিল রাগ, ক্ষোভ। রৌদ্র কিছুক্ষণ চুপ করে অরোরার প্রত্যেকটা কথা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনল। তারপর ঘর কাঁপিয়ে হো হা করে হেসে উঠল, যেন অরোরার কোনো ডগস বলেছে। অরোরা রৌদ্রকে এভাবে হাসতে দেখে চমকালো, বরকালো। তার মুখের রাগের আভাস মিলিয়ে গেল মুহূর্তে। এতক্ষণ চোখ মুখে রাগ থাকলেও এখন ভয় রয়েছে। রৌদ্র অনেকক্ষণ হাসলো। তারপর টি টেবিলে রাখা ফলের ঝুড়ি থেকে ছুরিটা হাতে নিল। রৌদ্র তখন অরোরাকে নিয়ে বাড়িতে ফেরেনি, বরং শহর থেকে কিছুটা দূরে তাদের একটা ফার্ম হাউস আছে, সেখানে নিয়ে এসেছে। এখন এখানে আপাতত দুজনই রয়েছে, যা অরোরার অজানা। গল্প বিষাক্ত অনুভূতি। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলে নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।